লর্ড মাউন্ট ব্যাটেন। আচ্ছা, বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গটাকে যে আমরা বুঝতে পারি, এই পুরোটা হচ্ছে বাংলা ভাষাভাষী বলা হয়ে থাকে, যদিও বিহার উড়িষ্যার আলাদা ভাষা আছে তারপরও। দেখেন, এই অঞ্চলটার নাম হচ্ছে বিহার। বিহার। এখানে হচ্ছে উড়িষ্যা। বিহার, উড়িষ্যা। আর এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই তিনটা অঞ্চল। এই তিনটা অঞ্চল মিলে পুরোটার নাম আগে ছিল বেঙ্গল প্রেসিডেন্সি। এই পুরোটার নাম ছিল বেঙ্গল প্রেসিডেন্সি। বেঙ্গল প্রেসিডেন্সি অনেক বড় হয়ে যায়, তাই বেঙ্গল প্রেসিডেন্সিকে ভাগ করার প্রয়োজন হয়ে গেল অনেক বড় হওয়ার ফলে। তখন বাংলা, বিহার, উড়িষ্যা আমরা পড়তাম না, বাংলা আর বিহার উড়িষ্যা স্বাধীন নবাব আমি, কে তাকে আশা দিবে, কে তাকে ভরসা দিবে, বলি নবাব আপনার সেই উপদেশ আমি ভুলিনি। এই যে সিরাজউদ্দৌলার বিখ্যাত সংলাপ, বাংলা আর বিহার উড়িষ্যা স্বাধীন নবাব আমি, এই বাংলাটাকে দুইটা ভাগ করা হইলো। একটা হচ্ছে পূর্ববঙ্গ, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে বাংলা ভাগ হয়ে গেল। বাংলা, বিহার, উড়িষ্যা এই কটা চলে গেল হচ্ছে এই পশ্চিমবঙ্গ প্রদেশে। আর পূর্ববঙ্গের সাথে আসাম যুক্ত হইলো। পূর্ববঙ্গ, আসাম, এটা হচ্ছে পূর্ববঙ্গ। এই কিন্তু বাংলাটাকে ভাগ হয়ে গেল। ঠিক আছে? তাহলে এগুলো হলো পশ্চিমবঙ্গ, এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গ। এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিতে চাই। এই তো আমরা তো দেখলাম সমগ্র ভারতবর্ষের একটা চিত্র, আমি সংক্ষেপে আঁকি, নাইলে আবার হচ্ছে না। এটা হচ্ছে সমগ্র ভারতবর্ষের একটা চিত্র। আর শুধু এই অঞ্চলটা, যতটুকু আমি দাগ দিয়ে দিব, শুধু এই অঞ্চলটা হচ্ছে বাংলা, বেঙ্গল প্রেসিডেন্সি। তাহলে দেখেন, সমগ্র ভারতবর্ষের যিনি বস, সর্বোচ্চ বস 1905 সালে, উনি কিন্তু লর্ড কার্জন। হুম, উনি কিন্তু অনেক বড় পোস্টের গভর্নর জেনারেল। জি জি, গভর্নর জেনারেল, অনেক বড় পোস্টের তিনি। এরপর এতটুকু ছিল হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি। সেই বেঙ্গল প্রেসিডেন্সি আছে আবার দুই ভাগে ভাগ করাইলো। এই দুই ভাগে ভাগ করার ফলে এক পাশে গেল বাংলা, এক বিহার, উড়িষ্যা এই গেল এক ভাগে। আর পূর্ব বাংলা, এখানেও বাংলা আছে, পূর্ব বাংলা ও আসাম এটা আসলো এক ভাগে। এবার এই বেঙ্গল প্রেসিডেন্সির তো গভর্নর হবে দুইজন, দুইজন বস হবে। ঠিক আছে? এবার বলেন তো, এই ভাগের অনুমোদনটা কে দিল? এই যে বাংলাটাকে ভাগ করলো, ভাগ করার এখতিয়ারটা কার আছে? বাংলাটাকে যে দুই ভাগে ভাগ করলো, বাংলা, বিহার, উড়িষ্যা এক পাশে ফালাইলো, আরেক পাশে পূর্ববঙ্গ, আসাম ফালাইলো, এই বেঙ্গল প্রেসিডেন্সি ভাগ করার এখতিয়ার কার আছে? কার্জনের। থ্যাংক ইউ, কার্জনের আছে। কার্জন হচ্ছে লর্ড, টোটাল ভারতের বস উনি, লর্ড কার্জন। উনি মূলত ভাগ করলেন। ভাগ করার পরে এখন তো আঞ্চলিক গভর্নর দিতে হবে। উনি হচ্ছেন গভর্নর জেনারেল, মানে গভর্নরদেরও বস। এখন তো আঞ্চলিক গভর্নর, এখানে একটা গভর্নর দরকার হবে, আবার এখানে একটা গভর্নর দরকার হবে। এই দুই পাশে এখন দুইটা গভর্নর দরকার হবে। আমি দুইটা গভর্নরের নাম বলবো। একটা গভর্নরের নাম ফেজার, আর একটা গভর্নরের নাম হচ্ছে ফুলার। এবার বলেন, আমাদের অঞ্চলের গভর্নর কেটা, ফেজার না ফুলার? এই তো সবাই দি পারেন। এই জন্য আমাদের অঞ্চলের গভর্নরের নামে একটা রোড আছে, ফুলার রোড। এই অঞ্চলের গভর্নর হইল ব্যামফিল্ড ফুলার। এই অঞ্চলের গভর্নর হইল ফুলার। আর এই অঞ্চলের গভর্নর হইল ফেজার। এই দুইজনকে অনেকে গুলায় ফেলে। আশা করি আপনাদের আর কোনো ঝামেলা হবে না। আর ফুলার এবং ফেজার এদের বস কে বলেন তো? ফুলার ফেজারের বস কে? ফুলার ফেজারের বস কে? এদের বস হচ্ছে কার্জন। এই তো বুঝে গেছেন। তাহলে মূল বস কার্জন, আর আঞ্চলিক বস হচ্ছে ফুলার, আমাদের অঞ্চলের ফুলার। আর আঞ্চলিক বস হচ্ছে ফেজার, এরা হচ্ছে ছোট, এদের পোস্টের নাম কিন্তু গভর্নর। এদের পোস্টের নাম গভর্নর। আর এই বেটার পোস্টের নাম গভর্নর জেনারেল। হ্যাঁ, এরা হচ্ছে আঞ্চলিক পোস্ট। এরা হচ্ছে আঞ্চলিক পোস্ট। তাহলে আমরা বুঝলাম, এটা হচ্ছে ফুলার, এই জন্য আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুলার রোড আছে ফুলারের নামে। আর এটা হচ্ছে ফেজার, ইন্ডিয়ায় আবার কলকাতায় আবার ফেজারের নামে ফেজার রোড আছে। তাহলে এই আমাদের ফুলার আর ওদের হলো ফেজার, দুই গভর্নর পাইলাম। এই দুই গভর্নরের উপর এই ক্ষেপে আছে। এই দুই গভর্নর এই মারার চক্রান্তে লিপ্ত হয়েছে কারা? যারা স্বদেশী আন্দোলন করে। আচ্ছা, এবার আসি, বঙ্গটাকে ভাগ করে দিল। এখানে দুইটা কথা আমার বলতে হবে। বঙ্গটাকে ভাগ করে দিল। আগে এই পাশে ছিল কলকাতা, কলকাতা বেশি গুরুত্ব পাইতো, বিজনেস টিজনেস সব কলকাতায় ছিল। আর এই পাশে হচ্ছে ঢাকা। এবার কলকাতার গুরুত্ব কমে গিয়ে ঢাকার গুরুত্ব বেড়ে গেল, কলকাতার গুরুত্ব কমে গেল। তাই কলকাতা ছিল হিন্দু ভিত্তিক সমাজ, ঢাকায় ছিল মুসলিম ভিত্তিক সমাজ। হিন্দুরা মন খারাপ করলো। মন খারাপ পরে হিন্দুরা একটা আন্দোলন শুরু করলো, সেই আন্দোলনের নাম হচ্ছে স্বদেশী আন্দোলন। আশা করি আপনারা সব বুঝেন এটা, ঠিক না? এটা কি আপনাদের জানা আছে না? তাহলে স্বদেশী আন্দোলন কারা করলো বলেন তো, হিন্দুরা না মুসলমানরা?
স্বদেশী আন্দোলন কারা করলো? হিন্দুরা না মুসলমানরা? হ্যাঁ, হিন্দুরা, এই তো বুঝে গেছেন। কারণ ঢাকার গুরুত্ব বেড়ে গেল, কলকাতার গুরুত্ব কমে গেল, মুসলমানদের গুরুত্ব বাড়লো, হিন্দুদের গুরুত্ব কমলো। তাই হিন্দুরা সারা ভারতবর্ষ ব্যাপী একটা স্বদেশী আন্দোলন শুরু করলো। এই স্বদেশী আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল হচ্ছে কি, মূল বিষয়বস্তু ছিল স্বদেশী, নিজস্ব দেশ চাই। এটা চেয়ে গুরুত্ব ছিল হচ্ছে স্বদেশী পণ্য চাই, বিলেতি পণ্য বর্জন করতে হবে। আমাদের কাছে ইংরেজরা কি করতে এসেছে? ব্যবসা করতে। ইংরেজরা আমাদের কাছে চুরি বেচে, ইংরেজরা আমাদের কাছে লবণ বেচে, ইংরেজরা আমাদের কাছে কাপড় বেচে, ইংরেজরা আমাদের সকল ব্যবসা তারা করে, ইংরেজরা আমাদের কাছে নীল বেচে। তাই যারা স্বদেশী আন্দোলন করলো তারা বললো ইংরেজদের নীল বর্জন করতে হবে, ইংরেজদের সুতি কি যেন ঝিলমিল কাপড় বর্জন করতে হবে, ইংরেজদের রঙিন চুড়ি বর্জন করতে হবে, ইংরেজদের সকল কিছু লবণ এগুলো বর্জন করতে হবে, বিলেতি পণ্য বর্জন করতে হবে। এগুলো হচ্ছে স্বদেশী আন্দোলনের প্রধান মন্ত্র ছিল। একদল পণ্য বর্জনের দিকে ধাবিত হচ্ছিল, আর একদল বলছিল যে শুধু পণ্য বর্জন করলে হবে না, এদেরকে হত্যা করতে হবে। হত্যা করতে হবে ফুলারকে, হত্যা করতে হবে কি, হত্যা করতে হবে ফেজারকে। এই হত্যার মিশনে যারা নেমে গিয়েছিল তারাই হচ্ছে সেই বিখ্যাত বিখ্যাত ব্যক্তি যাদের নাম আপনারা চিরকাল পড়েছেন। এই ফুলার ফেজার হত্যার মিশনে নেমেছে, ক্ষুদিরাম বসু এদেরকে হত্যার মিশনে নেমেছিল। এদেরকে হত্যার মিশনে নেমেছিল মাস্টারদা সূর্য সেন, এদেরকে হত্যার মিশনে নেমেছিল প্রীতিলতা ওয়েদাদার, এদেরকে হত্যার মিশনে নেমেছিল হচ্ছে অনুশীলন পার্টি, যুগান্তর পার্টি, এই সকল পার্টি হচ্ছে ফুলার ফেজার এদেরকে হত্যার জন্য তারা রেডি ছিল। তাহলে একদল ছিল কাপড় বর্জনে, আরেক দল ছিল হত্যার মিশনে। তাই স্বদেশী আন্দোলন সশস্ত্র ছিল। এ হচ্ছে স্বদেশী আন্দোলন। আশা করি আপনারা পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন, ঠিক না? তাহলে আমরা এখানে দেখি বঙ্গভঙ্গ হয়েছে কত সালে? 1905 সালে। আমরা জানি মূল পরিকল্পনা করেছে অ্যান্ড্রু ফ্রেজার। অ্যান্ড্রু ফ্রেজার হচ্ছে পরিকল্পনা করছে, অনুমোদন কে দিছে? তাদের বস লর্ড কার্জন। দুইটা প্রদেশ হইলে, একটা পূর্ববঙ্গ আসাম যেটা আমাদের প্রদেশ, ঢাকা এটা রাজধানী, আর একটা হলো পশ্চিমবঙ্গ যেটা হচ্ছে কলকাতা। এরপর হচ্ছে আমরা দেখতে পাই পশ্চিমবঙ্গ যেটা পশ্চিমাঞ্চলে সেটা কি নিয়ে, বিহার উড়িষ্যা ইত্যাদি নিয়ে, এটার গভর্নর হয়েছে ভেজার। আর আমাদের অঞ্চল পূর্ববঙ্গ আসাম, এটার গভর্নর হয়েছে কি, ব্যামফিল্ড ফুলার। তাহলে একটা ফেজার একটা ফুলার সেটা আমরা দেখে ফেললাম। এরপর আমরা দেখলাম বিশাল ঝামেলা শুরু হয়ে গেল গা বঙ্গভঙ্গ। তারপর কি হইলো? 1911 সালে রদ হইলো। রদ করছে কেডা? ঘোষণা দিছে হচ্ছে কি, জর্জ, রাজা পঞ্চম জর্জ ইন্ডিয়ার মাটিতে এসে ঘোষণা দিয়েছেন, ঠিক আছে? দিল্লিতে, তিনি দিল্লিতে এসে ঘোষণা দিয়েছেন যে এটা কি করলাম, যেহেতু ইন্ডিয়া সফর করেছে, ইন্ডিয়ার মানুষকে মন খুশি করার জন্য পঞ্চম জর্জ এই ঘোষণা দিয়েছেন, ঠিক আছে? আর সেই সময় লর্ড ছিল হার্ডিঞ্জ। বঙ্গবন্ধুর প্রতিক্রিয়া আমরা দেখেছি অনেক প্রতিক্রিয়া, রবীন্দ্রনাথ অনেক প্রতিক্রিয়া দিয়েছেন। রবীন্দ্রনাথ রাখি বন্ধন, হিন্দু মুসলমান ভাগ করে দিচ্ছে ইংরেজরা, তাই তিনি রাখি বন্ধন শুরু করলেন। বাংলার মাটি বাংলার জল, তিনি কবিতা লিখলেন। তিনি ঘরে বাইরে বিখ্যাত উপন্যাস লিখলেন। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, এই গানটা লিখলেন। তারপর হচ্ছে কি যেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই গানটা লিখলেন রবীন্দ্রনাথ। মুকুন্দ দাস লিখলেন পরোনা রেশমি চুড়ি। ওই যে বিলেতি পণ্য বর্জন তো, চারণ কবি মুকুন্দ দাস, এটা ইম্পর্টেন্ট, পরোনা রেশমি চুড়ি, বঙ্গনারী একটা গান তিনি লিখলেন। ডিএল রায় লিখলেন ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এই সবগুলা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের পড়তে হবে। আরেকজন লিখলেন স্বাধীনতার সুখ, বাবুই পাখিরা ডাকি বলেছে চড়াই, ঘুরে ঘুরে থেকে করে শিল্পীর ভরাই। সেটাও কিন্তু এই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচিত হয়েছে, ঠিক আছে? সব বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। বঙ্গভঙ্গের কারণে ব্রিটিশদের রেশমি চুরি বর্জন করা শুরু হইলো, ব্রিটিশদের নীল বর্জন করা শুরু হইলো, ব্রিটিশদের লবণ বর্জন করা শুরু হইলো। সব জায়গায় জায়গায় বিভিন্ন সংগঠন শুরু হইলো বঙ্গভঙ্গের বিরুদ্ধে। ঢাকায় শুরু হইলো বঙ্গভঙ্গের বিরুদ্ধে অনুশীলন সমিতি, এগুলো সব হিন্দুরা করছে। ময়মনসিংহে শুরু হইলো সাধনা সমিতি। ফরিদপুরে একটা সমিতি ছিল, এটা হচ্ছে ব্রোধি। বরিশালে যে হিন্দুরা সমিতি করছিল সেটার নাম স্বদেশী বান্ধব। যুগান্তর কলকাতা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, যুগান্তর আর অনুশীলন এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। ঢাকা কেন্দ্রিক অনুশীলন বিখ্যাত হয়েছিল, বিখ্যাত সংগঠন, আর যুগান্তর কলকাতা কেন্দ্রিক বিখ্যাত সংগঠন, এই দুইটা বেশি গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব লেগে বললো কে? ক্ষুদিরাম বসু। বিপ্লবে নেমে বললো মাস্টারদা সূর্য সেন। হ্যাঁ, অবশ্যই এদের ঘটনা আরো পরের ঘটনা। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, এদের ঘটনা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব শুরু করলো, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল সেন। এরা হত্যাযজ্ঞে নেমে গেল, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি এরা হত্যাযজ্ঞে নেমে গেল। পরের ঘটনা আপনারা সব জানেন, ঠিক আছে? তারা ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ছিল, তারা ম্যাজিস্ট্রেটকে হত্যা করতে চাইলো, কিংসফোর্ডকে হত্যা করার জন্য বোমায় নিক্ষেপ করলো। এছাড়া তারা ফুলারকে ফ্রেজারকে হত্যা করার পরিকল্পনা তারা গ্রহণ করেছিল, ঠিক আছে? এই পর্যন্ত যে আমাদের মোটামুটি অনেক ঘটনা। এরপর আপনারা সব বাকি ঘটনা জানেন, সেটা হচ্ছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঢাকায় যে অনুশীলন সমিতি ছিল,
সেই সমিতির নেতা ছিল বাঘাযতীন, পুলিন বিহারী দাস। এরা ছিল হচ্ছে পুলিন বিহারী দাস। পুলিন বিহারী দাস উনি ছিলেন হচ্ছে ঢাকার অনুশীলন সমিতির নেতা। আর কলকাতায় যে যুগান্তর সমিতি ছিল এটার নেতা ছিল হচ্ছে বাঘাযতীন। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ইতিমধ্যে পড়ছি যে দুইটা সংগঠন হয়েছিল বঙ্গভঙ্গকে বাতিল করার জন্য। ঢাকায় একটা সংগঠন হয়েছিল, হিন্দুরা করছিল, মুসলমানরা করে নাই, কিন্তু আমি আবারও বলছি, নট মুসলমানরা। মুসলমানদের বঙ্গভঙ্গে মুসলমানরা খুশি হয়েছিল। ঢাকায় করেছিল অনুশীলন সমিতি। ঢাকায় যে সমিতিটা হয়েছিল বঙ্গভঙ্গের বিরুদ্ধে সেটার নাম হচ্ছে অনুশীলন সমিতি, এটা কিন্তু মনে রাখতে হবে। এটার নেতা ছিল পুলিন বিহারী দাস, যেহেতু ঢাকাতে তখনও যথেষ্ট হিন্দু ছিল। আর কলকাতায় যেটা করছিল যুগান্তর। কলকাতায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে এই সমিতিটা হয়েছিল সেটা হচ্ছে যুগান্তর সমিতি। এটা ছিল হচ্ছে বাঘাযতীন। বাঘাযতীন তাকে নিয়ে বর্তমানে মনে হয় একটা ছবি হয়েছে। দেব মনে হয় এই ছবিটা করছে, বাঘাযতীন, যুগান্তর সমিতির বাঘাযতীন, ঠিক না? দেব যে রিসেন্টলি একটা ছবি করছে এটা মনে হয় এই ঘটনা অবলম্বনে হবে, আমি যতটুকু জানি। এই হচ্ছে এতকাল তারা চলতে থাকলো কিসের মধ্যে দিয়ে? এতকাল তারা সরাসরি মারপিটের মধ্যে দিয়ে চলতে থাকলো। স্লাইড শো করছে না কেন? আপনি লিভ নিয়ে আবার ফিরে আসেন আপু, একবার লিভ নিন, পরে আবার ফিরে আসুন, আশা করি আপনার স্লাইড শো করবে। এরপর আসি ভারতের রাজনৈতিক পদক্ষেপ। পূজায় রিলিজ পায় বাঘাযতীন, হ্যাঁ, বাঘাযতীন। তাহলে বলেন তো দেখি, বঙ্গভঙ্গের বিরুদ্ধে ঢাকায় হিন্দুরা যে সমিতি করলো সেই সমিতির নাম কি? বঙ্গভঙ্গের বিরুদ্ধে ঢাকায় ঢাকায় যে হিন্দুরা সমিতি করলো সেই সমিতির নাম কি? অনুশীলন। গুড, হয়ে গেল, পুলিন বিহারী দাস অনুশীলন সমিতি করলেন। আর কলকাতায় যে সমিতিটা তৈরি হলো সেই সমিতির নাম কি বলেন তো? বঙ্গভঙ্গে হিন্দুদের সমস্যাটা কি ছিল? বঙ্গভঙ্গে তো হিন্দুদের তো সমস্যা ছিল ভাইয়া। আগে কলকাতা ছিল সবকিছু গুরুত্বপূর্ণ জায়গা, এখন ঢাকা হইলো গুরুত্বপূর্ণ জায়গা। আগে কলকাতায় হিন্দুদের ব্যবসা বাণিজ্য ছিল, ঢাকার মানুষ যেতে বাধ্য থাকতো, ওখানে থাকতো, বা ইয়ার কারণে, রাষ্ট্রীয় কারণে ওখানে যেতেই তো, সকল জমিতে আমার মামলা টামলা সব ওখানে যেতেই তো, কোর্ট কাছারি ওই অঞ্চলে সব ছিল, বিশ্ববিদ্যালয় ওই অঞ্চলে সব ছিল। এখন ঢাকায় নতুন করে উন্নত হয়ে যাবে, কোর্ট কাছারি হবে, সব হবে, আলাদা প্রদেশ হবে, আলাদা সবকিছু হবে, কলকাতায় মানুষ যাবে না, তাদের ব্যবসা বাণিজ্য ভাটা পড়বে, এই সব কিছুই তো সমস্যা ছিল। তাই তো হিন্দুরা মাইন্ড করলো, কিন্তু মুসলমানরা খুশি ছিল বঙ্গভঙ্গ নিয়ে। এই কিন্তু বঙ্গভঙ্গের কারণে হিন্দু মুসলিম ঝামেলাটা শুরু হলো বঙ্গভঙ্গের কারণে। হিন্দুরা চায় বঙ্গভঙ্গ বাতিল করা হোক, মুসলমানরা চায় বঙ্গভঙ্গ বজায় থাকুক। এই শুরু হয়ে গেল দাঙ্গা, ব্যাপক দাঙ্গা হয়েছে কিন্তু। আর যে দাঙ্গা যে হয়েছে, স্বদেশী আন্দোলনের নেতারা বন্দে মাতারাম কয়ে, হিন্দু যারা স্বদেশী আন্দোলন করতো তারা বন্দে মাতারাম কয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়তো। মুসলমানদেরকে তারা পাঠা বলি এক কপি যেরকম কল্লা কাটে এরকম কল্লা কাটতো। আবার মুসলমানরা হিন্দুদের ধইরা যেরকম জবাই দেয়, আল্লাহু আকবার বলে তারা জবাই দিত। এরপরে এই বঙ্গভঙ্গের কারণে শুরু হয়ে গেল গা, একদিক দিয়া বলি, আরেক দিক দিয়া কি জবাই। জবাইয়ের বলি শুরু হয়েছে এই বঙ্গভঙ্গের কারণে। ঠিক আছে, এরপর আমরা দেখি ব্রিটিশ ভারতে প্রথম কি রাজনৈতিক আন্দোলন শুরু হলো। মুসলিমদের নেতা কে ছিল? তখন মুসলিমদের উল্লেখযোগ্য নেতা ছিল না। তারপরে যে লর্ড কার্জন এসে, লর্ড কার্জন কিন্তু যখন আপনার এই বঙ্গটাকে ভঙ্গ করে দিবে 1905 সালে এসে, লর্ড কার্জন তখন মুসলিমদের নেতা ছিল হচ্ছে ওই যে আহসানুল্লাহ মঞ্জিলের জমিদার পরিবার আছে না, এই জমিদার পরিবার, তারপর হচ্ছে ছিল সলিমুল্লাহ, জমিদার সলিমুল্লাহ, এরা ছিল হচ্ছে মুসলিম নেতা। তখন সলিমুল্লাহর সাথে এসে দেখা করলো। সলিমুল্লাহর সাথে দেখা করার পর সলিমুল্লাহকে বলল, আমরা তো বঙ্গটাকে ভাগ করে দিচ্ছি, হিন্দুদের তো একটা দল আছে, হিন্দুদের দলের নাম কি? কংগ্রেস, ভারতীয় কংগ্রেস। কিন্তু আপনাদের মুসলমানদের তো কোনো দল নাই, বঙ্গভঙ্গ টিকায় রাখবেন কেমনে? এক কাজ করেন, তারা সলিমুল্লাহকে পরামর্শ দিল, আপনারা একটা মুসলিম দল করেন। এরপরে সলিমুল্লাহ লর্ড কার্জনের পরামর্শে 1906 সালে মুসলিম লীগ করলো। তাহলে সলিমুল্লাহ তো পাইলেনি আপনারা। তাহলে মুসলিমদের নেতা তখন কে ছিল? সলিমুল্লাহ। ক্লিয়ার? আর মুসলিম লীগ কেমনে হইলো সেটাও ক্লিয়ার। এবার বলেন, মুসলিম লীগ কেমনে হইলো? মুসলমানদের বুদ্ধিতে নাকি খ্রিস্টানদের বুদ্ধিতে? কার বুদ্ধিতে মুসলিম লীগ হয়েছে, মুসলমান না খ্রিস্টান, কোন দিক? একজন খ্রিস্টানের বুদ্ধিতে মুসলমান হয়েছে, তাই ওই মুসলিম কতটুকু ভালো হইতে পারে বুঝেন? একজন খ্রিস্টানের পরামর্শে, লর্ড কার্জনের পরামর্শে মুসলিম লীগ হয়েছে, কিন্তু মুসলিম লীগের প্রতিষ্ঠাতা যদি বলা হয় তখন আবার এই ইয়ের কথা, সলিমুল্লাহর কথা বলতে হবে। আচ্ছা, ব্রিটিশ ভারতের রাজনৈতিক বিবর্তন হলো ভারতীয় জাতীয় কংগ্রেস হলো। এই কংগ্রেসের নেতা আপনারা পড়েছেন, জওহরলাল নেহরু ছিল, মহাত্মা গান্ধী ছিল এই কংগ্রেসের নেতা। এই কংগ্রেস কিন্তু তৈরি হয়েছিল একজন ব্রিটিশদের হাতে।
আচ্ছা, কংগ্রেসের প্রতিষ্ঠাতা, এটা পরীক্ষা আসে, প্রচুর পরীক্ষা এসেছে। অনেকে মনে করে এটা কোনো, যেহেতু ভারতীয় জাতীয় কংগ্রেস, কোনো হিন্দু লোক এটার প্রতিষ্ঠাতা হবে, ভুল অ্যান্সার দিয়ে আসে। এটা মূল প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে অ্যালান অক্টেভিয়ান হিউম, উনি নিজেও একজন ইংরেজ ছিলেন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর এটার প্রথম প্রতিষ্ঠাতা অ্যালান অক্টেভিয়ান হিউম, প্রথম প্রেসিডেন্ট হচ্ছে ব্যারিস্টার উমেশ চন্দ্র ব্যানার্জি। এই দুইটার নাম মনে রাখলে হবে। আর আমরা ইতিমধ্যে পড়লাম যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে, এটার নেতা কে ছিল? স্যার সলিমুল্লাহ, ওইখানে তো আছেই, এই স্লাইডে আছে, স্যার সলিমুল্লাহ ছিল এটার মূল নেতা। ঠিক আছে, এই দুটো আপনারা পারবেন। তাহলে অক্টোবিয়ান হিউম্যান নাম মনে রাখতে হবে, আর উমেশ চন্দ্র ব্যানার্জির নাম মনে রাখতে হবে, কংগ্রেস। আচ্ছা, মলি মিন্টো সংস্কার। মলি মিন্টো সংস্কার হচ্ছে, এই মলি মিন্টো সংস্কার করলো কি? মলি মিন্টো হচ্ছে, আপনারা জানেন, লর্ড এই সংস্কারটা মেনে নিয়েছিল। মুসলমানদের জন্য আলাদা আসন থাকবে, এখন যে কারণ নারীদের জন্য আলাদা আসন থাকে না, তখন মুসলমানদের আর হিন্দুদের জন্য আলাদা আলাদা আসন থাকতো। যে আসনে মুসলিমরা দাঁড়াইতো, ওই আসনে কোনো হিন্দু প্রার্থী হইতে পারে না, মুসলিম প্রার্থী হবে। যেমন একজন রহিম হবে, একজন করিম হবে, একজন বকর হবে, একজন হচ্ছে সামাদ হবে। এই আসনে কখনো অশোক আসতে পারবে না, অশোক দাঁড়াতে পারবে না। আবার হিন্দুদের জন্য আবার যখন আলাদা আসন হবে, একজন রাম হবে, একজন হচ্ছে চেতন শর্মা হবে, একজন কোহলি হবে, তখন আবার সেখানে মোহাম্মদ সিরাজ প্রার্থী হতে পারবে না। এইভাবে আলাদা একটা নির্বাচন হইলো, সেই নির্বাচন হচ্ছে মল্লি মিন্টো সংস্কার। লখনৌ যুক্তি, যেহেতু হিন্দু মুসলিম প্রায় রেগুলার মারামারি শুরু করলো, এই মারামারিটা শুরু হইলো বলি আর জবাই 1905 সালে। আমাদের ধৈরা ধৈরা হিন্দুরা করে বলি, আর আমরা মুসলমানদের হিন্দুদের ধৈরা ধৈরা কি করলাম? আল্লাহু আকবার বলে জবাই। এই বলি আর জবাই যখন মারাত্মক আকার ধারণ করলো, তখন এই লখনৌ নামক স্থানে চুক্তিটা হইলো, লখনৌ চুক্তি। এই চুক্তিটার মূল বিষয়বস্তু ছিল হিন্দু আর মুসলমানের মধ্যে সম্প্রীতি ফিরিয়ে আনা। এই বলি আর কি যেন, জবাই, এই দুইটাকে বন্ধ করা। আর এই দুই নেতা, একজন ছিল হচ্ছে কংগ্রেসের পক্ষে ছিল, এরা দুইজনেই কংগ্রেসে ছিল তখন। হিন্দুদের পক্ষে ছিল মতিলাল নেহেরু, আর মুসলমানদের পক্ষে ছিল শেরে বাংলা একে এম ফজলুল হক। এটা একটু গুরুত্বপূর্ণ, এটা প্রায় আসে। মুসলিমরা যেহেতু মারামারি শুরু হয়েছে বলি আর জবাই বন্ধের জন্য, প্রথম যে চুক্তি, সেই চুক্তির নাম লখনৌ চুক্তি। লখনৌতে হয়েছিল এই চুক্তি, তাই এই চুক্তির নাম লখনৌ চুক্তি। পরীক্ষা আসে, লখনৌ চুক্তিতে স্বাক্ষর করেছিলেন কে? শেরে বাংলা একে এম ফজলুল হক এবং মতিলাল নেহেরু। এই দুইজনে এই লখনৌ চুক্তিতে স্বাক্ষর করেছেন। এটা একটু ক্রুশাল, সিগনিফিকেন্ট, পড়তে হবে আর কি। খেলাফত আন্দোলন, এটা আমার কাছে মনে হয় একটা ফাও জিনিস মনে হয়। খেলাফত আন্দোলনটা কি বলা দরকার আছে, নাকি আপনারা জানেন? আমার মনে হয় সবাই জানেন, এখন যেহেতু তুরস্কের প্রতি আপনাদের অগাধ ভালোবাসা, সুতরাং জানেন তুরস্কের প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত। কারণ তুরস্ক আমাদের পক্ষে রোহিঙ্গা সমস্যা নিয়ে দাঁড়িয়েছে। এরদোগান রোহিঙ্গা সমস্যা নিয়ে অনেক কথা আমাদের পক্ষে বলেছে। আমার আমার তুরস্কের প্রতি ভালোবাসা আছে কিনা? না, আমার তুরস্কের প্রতি ভালোবাসা নেই, কিন্তু আমার এরদোগানের প্রতি ভালোবাসা আছে। যেহেতু এরদোগান আমাদের জন্য এত কিছু করেছেন, মুসলমানদের জন্য এত কিছু করেছেন, তাই এরদোগানের প্রতি আমার ভালোবাসা আছে। কিন্তু তুরস্কের প্রতি আমার অত ভালোবাসা নাই। ঠিক আছে, এরদোগান, আচ্ছা, আমরা এখানে তর্কে না যাই। যদি তিনি স্বৈর শাসক হন, তবু আমাদের জন্য তিনি ভালো। হ্যাঁ, আমরা আর এখানে তর্ক করবো না। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু দেখি কি হয় খেলাফত আন্দোলন। আশা করি আপনারা সবাই পারেন, এটা আমার আর বলা নিষ্প্রয়োজন। স্বরাজ পার্টি, এটা একটু বলে দিতে হবে। হ্যাঁ, আমি মুসলমান, আমার নাম দেলোয়ার দুলাল ভাই। হ্যাঁ, মুসলমান ভাই। এই তো আপনাদের সমস্যা, আপনারা তো এখন ধর্ম নিয়ে টানাটানি শুরু করছেন, একটা কথা বলাই সহ্য করতে পারলেন না, ধর্ম নিয়ে টান দিছেন। আচ্ছা, স্বরাজ পার্টি এবং বেঙ্গল প্যাক্ট, এই সে স্বরাজ পার্টি নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। দেখেন, ভারতে আন্দোলন চলছে, দুই ধরনের আন্দোলন। ভারতে দুই ধরনের আন্দোলন চলছে। বঙ্গভঙ্গের মেন রিজন ছিল হিন্দু মুসলিম ডিভাইডেশন, হ্যাঁ এটাই, এটাই ছিল মেন রিজন। কিন্তু বই পুস্তকে যদি আসে প্রকৃতপক্ষে কোন রিজন ছিল, তাহলে বলবে হিন্দু মুসলিম বিভাজন। আর যদি বলা প্রকৃতপক্ষে কথা না থাকে, তাহলে বলতে হবে যে অনেক বড় টেরিটরি, ওই যে বেঙ্গল প্রেসিডেন্সি অনেক বড় ছিল। তখন একজন লর্ডের পক্ষে বা একজন গভর্নরের পক্ষে এই বেঙ্গল প্রেসিডেন্সি শাসন করা অসম্ভব হয়ে পড়েছিল। তাই বেঙ্গল প্রেসিডেন্সিকে ভাগ করে দুইটা করা হয়েছে। একটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ, বাংলা বিহার উড়িষ্যা নিয়ে পশ্চিমবঙ্গ, আর একটা হচ্ছে পূর্ববঙ্গ আসাম প্রদেশ, দুইটা প্রদেশ করা হয়েছে।
যদি আসে যে কেন, তাহলে বলতে হবে বেঙ্গল প্রেসিডেন্সি অনেক বড় ছিল, টেরিটরি এই জন্য ভাগ করা হয়েছে। কিন্তু যদি বলে প্রকৃতপক্ষে কি কারণ ছিল, তখন বলতে হবে হিন্দু মুসলিম ডিভাইডেশন। দুই ধরনের। তা সাজিদ, আপনার উত্তর কি পেয়েছেন? আচ্ছা, এবার আমরা স্বরাজ পার্টিতে চলে আসি। আমরা একটু যে ব্রিটিশদের আন্দোলনের ইতিহাসটা দেখি, ব্রিটিশদের দুই ধরনের আন্দোলন কিন্তু ঘটেছে। আমরা ইতিমধ্যে দেখলাম সশস্ত্র বিপ্লব এবং হচ্ছে নিয়মতান্ত্রিক বিপ্লব, দুই ধরনের বিপ্লব কিন্তু সবসময় ঘটেছে। এ হচ্ছে টোটাল ভারতবর্ষ, এটা টোটাল ইন্ডিয়া, কিন্তু এই অঞ্চলটা হচ্ছে বাংলা। যদি দেখেন এই অঞ্চলে, সে হচ্ছে ভারতীয় কংগ্রেস। টোটাল ভারতে যার দাপট ছিল, ওই যে একটু আগে বললাম অ্যালান অ্যাক্টোবিয়াম হিউম যেটা প্রতিষ্ঠা করেছিল, উমেশ চন্দ্র যেটা প্রতিষ্ঠা করেছিল জাতীয় ভারতীয় কংগ্রেস, এটার দাপট ছিল টোটাল ভারতে। অ্যালান অ্যাক্টোবিয়াম হিউম উমেশ চন্দ্র এরা যখন মারা গেল, এক সময় এটার নেতা নেতা হইলো কে? এটার নেতা হইলো নেহেরু, এটার নেতা হইলো গান্ধী। এরা এরা হইলো এটার নেতা, কংগ্রেস। তবে এই গান্ধীর ছিল কিন্তু আপনার শান্তিবাদী ছিল। গান্ধী শান্তিপূর্ণ মিটিং করত। যখন ব্রিটিশরা কোনো নিত, আমাদের উপর অত্যাচার শুরু করতো, গান্ধী গিয়ে না খায় থাকতো, অনশন করা শুরু করতো। এখন এই গান্ধীর এই অনশন আমাদের এই বাংলার লোকদের ভাল লাগতো না। বাংলার লোক কিন্তু এই অনশন টনশন পছন্দ করতো না। এরা বুঝতো অস্ত্র। বাংলার সব নেতারা ছিল বিপ্লবী। এই এলাকার নেতা ছিল চিত্তরঞ্জন দাস, সেও একসময় কংগ্রেস করতো। গান্ধী যখন বলল শান্তিপূর্ণ আন্দোলন হবে, বিশেষ করে 1918 সাল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 18 সালে রাওলাট আইন হইলো। এই আইন অনুযায়ী যে কোনো ভারতীয়কে যে কোনো ইয়ার পুলিশ, ব্রিটিশ পুলিশ গুলি করে মারা ফেলতে হবে, মারা ফেলতে পারবে, কোনো কৈফিয়ত করতে হবে না। এই রাওলাট আইনের পরিবর্তে আপনারা জানেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হইলো। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হইলো 1919 সালে। আহ এর এক মিটিং এ হত্যাকাণ্ড হইলো জালিয়ানওয়ালাবাগ, পাঞ্জাবের অমৃতসরে। এরপর কিন্তু ভারতের রাজনীতি আবার সশস্ত্র বিপ্লবের দিকে ধাবিত হইলো। সকলেই ব্রিটিশদের যেখানেই পাচ্ছিল সেখানেই কোপায় মারছিল। কিন্তু এই শান্তিপূর্ণ এই আন্দোলন থেকে, এই শান্তিপূর্ণ আন্দোলন যখন সহিংস হয়ে গেল, যখন এই হত্যাকাণ্ড শুরু হয়ে গেল, ব্রিটিশদের থানায় থানায় আগুন জ্বালিয়ে দেওয়া শুরু করলো, হঠাৎ করে মহাত্মা গান্ধী আন্দোলনের সাথে আমি আর নাই। এই আন্দোলনের নাম অসহযোগ আন্দোলন। আমি আর এটার সাথে নাই। মহাত্মা গান্ধী রাগ করলেন, কেন মানুষ মারা হবে? আমাদের ভারতীয়দের জীবন যেরকম জীবন, ব্রিটিশদের জীবনও সেরকম জীবন, সুতরাং মানুষ মারা যাবে না, নিয়মতান্ত্রিক আন্দোলন করতে হবে। যখন গান্ধী শুরু করলেন অনশন, এবং এই অসহযোগ আন্দোলন থেকে রবীন্দ্রনাথ জি প্রত্যাহার করলেন, গান্ধী নিজেকে প্রত্যাহার করলেন। মারামারি কাটাকাটি রবীন্দ্রনাথ পছন্দ করতেন না, গান্ধী পছন্দ করতেন না। কিন্তু আমাদের দেশে চিত্তরঞ্জন দাস ছিলেন, উনি বলতেন কোনো না খায়, আমি না খায় থাকবো আর ওরা আরামে আরামে লাল পানি খাবে, তা হবে না। ভাষা হবে, আন্দোলন হবে অস্ত্রের মুখে। চিত্তরঞ্জন দাসও অস্ত্রের বিশ্বাস করতো। এমনকি নেতাজি সুভাষ, এরাও কিন্তু এই বাঙালি নেতা। এই বাঙালি নেতাজি সুভাষ সেও অস্ত্র বিশ্বাস করতো। এই অঞ্চলে মানুষ ক্ষুদিরাম বসু অস্ত্র বিশ্বাস করতো। মাস্টার দাস সূর্য সেন অস্ত্র বিশ্বাস করতো। প্রীতিলতা ওয়েদার অস্ত্র বিশ্বাস করতো। এই অঞ্চলে যারা বাঙালি ছিল, এরা কেউ এই নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করতো না। এরা বিশ্বাস করতো অস্ত্র। তখন এই যখন গান্ধীর সাথে যখন চিত্তরঞ্জন দাসের বেমিল দেখা যায়, তখন এই চিত্তরঞ্জন দাস কংগ্রেস থেকে বের হয়ে আলাদা একটা পার্টি করে। সেই পার্টির নাম স্বরাজ পার্টি। তাহলে কিন্তু 1918 সালের রাওলাট আইন অনেক ইম্পর্টেন্ট। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এই কারণেই ঘটেছে। অসহযোগ আন্দোলন 1919 সাল থেকে 22 সাল এই কারণেই ঘটেছে। এমনকি স্বরাজ পার্টি 1922 সাল এই আন্দোলনেই ঘটেছে। তাহলে এই সময়টা কিন্তু এই সবকিছু কেন্দ্র করে রাওলাট আইন। রাওলাট আইনের কারণেই এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এই জন্য অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলনের কারণে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ব্রিটিশদের সব পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া, জায়গায় জায়গায় ব্রিটিশদের মাইরা ফেলা। এই গান্ধী এই মাইরা ফেলাকে পছন্দ করলো না। আর চিত্তরঞ্জন দাস বলল মাইরা ফেলতেই হবে, অস্ত্র ছাড়া কোনো কথা নাই। তখন এই চিত্তরঞ্জন দাস আর গান্ধীর সাথে ঝামেলা হওয়ার পর চিত্তরঞ্জন দাস স্বরাজ পার্টি গঠন করে। ভাইয়া, গান্ধী শান্তির মানুষ ছিল, ওনাকে গুলি করে মারছিল কেন? এটা আপনারা আসলে, এখন তো স্লাইড তো অনেক বড়, বলতে গেলে তো সময় চলে যায় ভাইয়া। গান্ধী মারা গেছে মুসলমানদের প্রতি প্রেমের কারণে, এটা কি বিশ্বাস করেন আপনারা? মুসলমানদেরকে ভালোবেসে গান্ধী মারা গেছে, অথচ এই মুসলমানরা এই না বুঝে গান্ধীকে গালি দেয়। আচ্ছা, আমি একটু তাহলে সংক্ষেপে বলি। আচ্ছা, আমরা একটু আগে দেখলাম যে দাঙ্গাটা প্রথম শুরু হয়েছে 1905 সালে। 1905 সালে চলছে বলি, আর চলছে কি জবাই। এই দাঙ্গাটা আবার শুরু হয়েছে 1946 সালে। 1946 সালে আবার দাঙ্গাটা শুরু হয়েছে।
দাঙ্গাটা শুরু হয়েছে 46 সালে, আবার হয়েছে দাঙ্গা। যাই হোক, 47 সালে কি হয়ে গেল, দেশ স্বাধীন হয়ে গেল। এই 47 দাঙ্গা তখন চলমান ছিল, দেশ স্বাধীন হওয়ার পরও দাঙ্গা শুরু হয়েছে। তখনও যারা ভারতবর্ষের মুসলমানদের দেওয়া শুরু করছে বলি, আর আমরা হিন্দুদের ধরে ধরে দিচ্ছিলাম জবাই। তখন তো ভারত আলাদা একটা রাষ্ট্র হয়ে গেল, রাষ্ট্র হয়ে গেল দুইটা, পাকিস্তান। পাকিস্তানে চলছিল জবাই, আল্লাহ আকবার বললে হিন্দুদের জবাই চলছিল। আর ভারতে তো যখন মা কালীর বন্দনা বন্দে মাতারাম করে বলি চলছিল, তখন এই বলি বন্ধ করার জন্য গান্ধী বলছে যে আমার এই ভারতবর্ষে একটা মুসলিমকে হত্যা করা যাবে না। তখন সে মুসলিমদের বলি বন্ধ করার জন্য, বন্ধ করার জন্য গান্ধী কিন্তু অনশন শুরু করলো। আমার দিন মনে নাই, তবে আমার একটু ভুল হইতে পারে, সেটা 19 বা 39 এরকম দিন হবে। গান্ধী অনশন শুরু করলো, যদি তোমরা বলি বন্ধ না করো তাহলে আমি কিন্তু আর খাবার গ্রহণ করব না। এরপরে এই গান্ধীর অনশনের কারণে ভারতবর্ষের সকল রাজনীতিবিদরা ধীরে ধীরে মানুষকে শান্তি করে একসময় বলি থামাইলো। তাহলে ভারতবর্ষে একসময় বলি থামলো, কিন্তু পাকিস্তানে তখনও জবাই থামে নাই, জবাই চলতে আছে। তখন যারা কঠোর হিন্দুত্ববাদী, তখন তারা মাইন্ড করলো যে মুসলমানদের জীবন রক্ষার জন্য গান্ধী কি শুরু করছে, অনশন শুরু করছে। অপর দিক দিয়া পাকিস্তানে হিন্দুদের জবাই করা হচ্ছে, সুতরাং গান্ধী মুসলমানদের দালাল। এই বলে তারা গান্ধীকে, নথুরাম গডসে গান্ধীকে কি করলো, হত্যাটা করলো। তাহলে মূলত গান্ধী জীবন দিল মুসলমানদের জন্য। মারছে নথুরাম গডসে, সে কট্টরপন্থী হিন্দু ছিল, সে মারছে গান্ধীরে। সেই হিসেবে গান্ধী মারা গেছে মুসলমানদের জন্য, মানে মুসলমানদের অধিকার আদায় করতে গিয়ে। স্বরাজ পার্টিটা ইম্পর্টেন্ট, ভারত শাসন আইন এটা ইম্পর্টেন্ট, কারণ এটার কারণে ভারতবর্ষে প্রথম, আমরা বলছিলাম যে 1937 সালে প্রথম নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে শেরেবাংলা একেম ফজলুল হক মুখ্যমন্ত্রী হয়েছে। এই নির্বাচনে ভারতের উপমহাদেশের নারীরা প্রথম কি পেয়েছে, ভোট পেয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট 1935 সালে ভারত শাসন আইন। এর ফলেই ভারতের নির্বাচনী ব্যবস্থা শুরু হয়েছে। এই যে ভারতবর্ষের প্রথম নির্বাচন হইলো, অবিভক্ত বাংলার প্রথম নির্বাচন, তখন কিন্তু বাংলা কলকাতা একসাথে ছিল। 1937 সালে প্রথম নির্বাচন অনুষ্ঠান হইলো। সেই অনুষ্ঠানে মুসলিম লীগ হচ্ছে 40টি আসন, কৃষক প্রজাতন্ত্রী 35টি, স্বতন্ত্র 31টি, হিন্দুরা হয়েছে 14টি আসন। এগুলো দরকার নাই, আমরা পড়বো এটা প্রথম মন্ত্রিসভা, 37 সালের প্রথম মন্ত্রিসভা। শেরে বাংলা একে এম ফজলুল হক প্রথম মুখ্যমন্ত্রী হইলো। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। শেরে বাংলা একেএম এটা হইলো। হওয়ার পর শেরে বাংলা একেএম যে কাজগুলো করলো, 38 সালে ক্লাউড কমিশন করলো, ঋণ সালিসি বোর্ড করলো হচ্ছে 38 সালে। আর ঢাকায় ইডেন মহিলা কলেজ করলো, অনেক কিছু। চট্টগ্রামে একটা কলেজ করলো, চট্টগ্রামে করলো। তারপর মুন্সিগঞ্জে হচ্ছে হরগঙ্গা কলেজ করলো, বরিশালে কলেজ করলো। শেরে বাংলা প্রচুর কাজ করছে, প্রচুর। এরপর 37 সালে কি করলো, শেরে বাংলার পক্ষে ছিল, একসময় শেরে বাংলার পক্ষে ছিল, কিন্তু মুসলিম লীগ শেরে বাংলার সাথে ছিল। তখন শেরে বাংলা সরকার গঠন করতে পারলো, কিন্তু মুসলিম লীগের 40টি আসন একসময় শেরে বাংলার কাছ থেকে সরে গেল। তখন শেরে বাংলা সরকার গঠনে ব্যাপক সমস্যা হয়ে গেল। তখন শেরে বাংলা মুসলিম লীগকে বাদ দিয়া হিন্দুদের নিয়ে, অর্থাৎ হিন্দুদের সাথে জোট করে শেরে বাংলা আবার মুখ্যমন্ত্রী হলো 1941 সালে। অর্থাৎ নির্বাচন একবারই হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি দুইবার হয়েছেন। নির্বাচন হয়েছে কিন্তু 37 সালে। প্রথম তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন মুসলিম লীগের সমর্থন নিয়ে, মানে সোহরাওয়ার্দী সমর্থন, এদের সোহরাওয়ার্দী সমর্থন নিয়ে। পরবর্তী মুসলিম লীগ যখন শেরে বাংলার কাছ থেকে চলে গেল, তখন শেরে বাংলা সরকার তো ফল করবে। তখন সে ওই হিন্দুদের নেতা ছিল শ্যামা, ওই শ্যামা সাহেবকে সঙ্গে নিয়ে সেই তিনি আবার কি করলেন, আরেকটা মন্ত্রী পরিষদ ফর্ম করলেন 41 সালে। নির্বাচন কিন্তু 37-এর নির্বাচন। এইটাকে বলা হয় শ্যামা হক মন্ত্রিসভা। আবার তিনি মুখ্যমন্ত্রী হইলেন। তাহলে নির্বাচন একবার, তিনি মুখ্যমন্ত্রী হইলেন দুইবার। প্রথম মুখ্যমন্ত্রী হলেন 1937 সালে, আবার তিনি মুখ্যমন্ত্রী হলেন 1941 সালে, কিন্তু নির্বাচন একবারই। আচ্ছা, আর আমাদের শেষ 46 সালে যে ভোট হইলো 11টি প্রদেশে, সমগ্র পাকিস্তানে 46 সালে ভোট হইলো। ওই ভোট হওয়ার সময় 11টি প্রদেশে ভোট হইলো। আর এই আমাদের অঞ্চলে তখন সোহরাওয়ার্দী কি হইলো, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। 47 সালে দেশ স্বাধীন হয়ে গেল। আবার সোহরাওয়ার্দীকে হটায় দিয়া 47-এ দেশ স্বাধীনের পর খাজা নাজিম আবার মুখ্যমন্ত্রী হলো। এই ঘটনা মনে হয় আপনারা জানেন, জানেন কি না? ইয়েস অর নো? ইয়েস অর নো? জানেন না? আচ্ছা, এখানে আমি জাস্ট সামারি করে দেই। খাজা নাজিমের মাঝখানে লাগবে না। তাহলে আইন হইলো কত সালে, ভারত শাসন আইন 1935। ভারতে সেই আইন অনুসারে নির্বাচন হইলো কত, 1937। তাহলে প্রথমবার মুখ্যমন্ত্রী হইলেন শেরেবাংলা ফজলুল হক। যখন প্রথমবার তিনি মুখ্যমন্ত্রী হইলেন, তখন তিনি কার হেল্পে, কার হেল্পে, মুসলিম লীগের হেল্প নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হইলেন। কারণ যে পরিমাণ আসন দরকার,
এতে মুসলিম লীগের 40টা তার সাথে যুক্ত হওয়ার পর তিনি মুখ্যমন্ত্রী এলেন প্রথমবার 1937 সালে। এরপর একসময় তার কাছ থেকে মুসলিম লীগ চলে গেল, শেরেবাংলার মুখ্যমন্ত্রী পদ কিন্তু চলে যাবে, কারণ মুসলিম লীগের 40টি আসনের সমর্থন চলে গেলে শেরেবাংলার পদ চলে যাবে। তখন শেরেবাংলা আবার দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হইলেন। দ্বিতীয়বার আবার তিনি সিএম হইলেন ফজলুল হক, শেরেবাংলা আবার ফজলুল হক। এবার তিনি কংগ্রেসের হাত ধরে, মানে শ্যামা সাহেবের হাত ধরে, এই শ্যামা সাহেবকেই যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাকে বলা হয় শ্যামা হক মন্ত্রিসভা। তাই যদি আসে প্রথম মন্ত্রিসভা 1937 আর শ্যামা হক মন্ত্রিসভা কত 1941। এরপর আমরা 1946 সালে যখন দুইটা দেশ দাবি উঠলো, একটা দেশ দাবি উঠলো পাকিস্তান হবে, আর একটা হচ্ছে ইন্ডিয়া হবে। এখন কংগ্রেস বলতেছে একটা দেশ হবে, সেটা হচ্ছে ইন্ডিয়া। আর পাকিস্তান বলতেছে না, দুইটা দেশ হবে, একটা হবে হিন্দুদের ইন্ডিয়া বা ভারত, আর একটা হবে মুসলমানদের কি পাকিস্তান। এটা বলতেছে মুসলিম লীগ। তাহলে মুসলিম লীগ চাইতেছে দুই দেশ 46 সালে, আর ইন্ডিয়া চাইতেছে কয় দেশ, এক দেশ। তখন বলল নির্বাচন দেন। তখন কিন্তু মাউন্টব্যাটেন নির্বাচন দিল তখন সমগ্র ভারতবর্ষে 11টা প্রদেশ ছিল, 1 2 3 4 5, এই 6 7 8, ধরেন 11টা প্রদেশ। 11টা প্রদেশ ছিল, 11টা প্রদেশে নির্বাচন দিল। আর এটা হচ্ছে আমাদের বাংলা প্রদেশ, মানে বর্তমান বাংলাদেশ মনে করেন। তাহলে এই প্রদেশেও তো নির্বাচন হইলো। এই প্রদেশে 46 সালে যে নির্বাচন হইলো, ওই নির্বাচনে সিএম হইলো কে, সোহরাওয়ার্দী। তাহলে 46 সালে 11টি প্রদেশে নির্বাচন হয়েছে। এর মধ্যে আমাদের যে পূর্ব বাংলা, এই পূর্ব বাংলার সিএম হইলো কিন্তু সোহরাওয়ার্দী। তাহলে সর্বশেষ 46 থেকে উনি 46-এ নির্বাচিত হয়ে 47 দেশভাগ পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তাহলে সর্বশেষ সিএম কে, সোহরাওয়ার্দী। তাহলে এবার কি বুঝছেন আপনারা কথাটা? তখন ফজলুল হক জিততে পারে নাই, ফজলুল হকরে হারায় দিছে, সোহরাওয়ার্দী হারায় দিছে, ফজলুল হকরে হারাই সোহরাওয়ার্দী এই সিএম হইছে। কথা কি বোঝা গেছে? ইয়েস অর নো? গুড। আর যদি না বুঝেন তাহলে আমি কি কথাটাকে আর 1 মিনিটে আমি ক্লিয়ার করে দিচ্ছি। যখন 37 সালে প্রথম নির্বাচন হইলো, তখন তো হিন্দু মুসলিম ম্যাটার ছিল, তখন কিন্তু ফজলুল হক মুখ্যমন্ত্রী হইলো, ফজলুল হক সিএম হইলো, প্রথম সিএম। তখন সোহরাওয়ার্দী তার সাথে ছিল। এরপর 41 সালে যে কোনো কারণে ফজলুল হকের সাথে সোহরাওয়ার্দীর সম্পর্ক খারাপ হয়ে গেল। সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার পর এই মুসলিম লীগের 40টা আসন তাদের কাছ থেকে সরে গেল। তখন ফজলুল হক দেখলো সে আর সিএম থাকতে পারবে না। তখন ফজলুল হক সিএম হওয়ার জন্য, যেহেতু সে অসাম্প্রদায়িক লোক ছিল, তাই সিএম হওয়ার জন্য তিনি আবার হিন্দুদের সাথে হাত মিলালেন। তখন এই শ্যামা সাহেবের সাথে হাত মিলিয়ে তিনি আবার সিএম রইলেন। তাহলে সোহরাওয়ার্দী ফজলুল হক দুইবার সিএম হয়ে গেল। মাঝখানে একবার কাহিনী করে সিএম হয়েছিল খাজা নাজিম, ওটা আমরা ইচ্ছে যাব না, ওটা আসে না, তাই দরকারও নাই। এরপর আবার বললাম 1946 সালে নির্বাচন হইলো। সেই নির্বাচনে ফজলুল হককে কিন্তু হারায় দিয়া সোহরাওয়ার্দী আবার সিএম হইলো। এবার সোহরাওয়ার্দী ভার্সেস ফজলুল হক, ডাইরেক্ট সে ফজলুল হককে পরাজিত করে সিএম হইলো, মুখ্যমন্ত্রী হইলো কে, ফজলুল হক। তাই শেষ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী সোহরাওয়ার্দী। এরপর 47 সাল হয়ে গেল, নতুন দেশ পাকিস্তান। এবার আবার নির্বাচন হইলো। এবার আবার খাজা নাজিম সিএম হয়ে গেল। প্রথম সিএম হইলো খাজা নাজিম হারাইলো কারে? খাজা নাজিম হারাইছে সোহরাওয়ার্দীকে, চক্রান্ত করে হারাইছে। কিভাবে চক্রান্ত করে হারাইছে সেটা পরে যাবো আমরা। টাকা দিয়ে এমএলএ কিনে নিয়ে নিছে, এমপি কিনে নিয়ে হারায় দিছে খাজা নাজিম। এই হচ্ছে 47 সালে। তাই দেখেন, অবিভক্ত বাংলার শেষ সিএম কে, সোহরাওয়ার্দী। কিন্তু এই স্বাধীন পাকিস্তানের বা স্বাধীন পূর্ব বাংলার প্রথম সিএম কে, তখন অ্যান্সার হবে কিন্তু খাজা নাজিম। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে অবিভক্ত বাংলার শেষ সিএম হচ্ছে সোহরাওয়ার্দী। আর বিভক্ত মানে স্বাধীন হওয়ার পর পূর্ব বাংলার প্রথম সিএম হচ্ছে সোহরাওয়ার্দী, প্রথম সিএম হচ্ছে খাজা নাজিম। আচ্ছা, এই ভারত ছাড় আন্দোলন ওগুলা পড়ে নেন, এগুলা আপনার পড়ে নেন, অত বেশি ইম্পর্টেন্ট না। দুর্ভিক্ষটা একটু পড়েন, দুর্ভিক্ষটা ইম্পর্টেন্ট। এই দুর্ভিক্ষের ছবি এঁকেছে মেডোনা 43। এই দুর্ভিক্ষে, যেহেতু 1943 সালে, এই দুর্ভিক্ষের ছবির নাম হচ্ছে মেডোনা 43। এটা একে জয়নুল আবেদিন কি হয়েছেন, জগৎ বিখ্যাত চিত্রশিল্পী হয়েছেন জয়নুল আবেদিন, এই মেডোনা 43। ভারত বিভাগ স্বাধীনতা আইন পাশ, এই যে পূর্ববঙ্গ জমিদারত্ব আইন। আমরা আগেই বললাম, আগে সব জমির মালিক ছিল জমিদার। জমিদারদের কাছ থেকে জমি নিয়ে যারা চাষ করতো, এই পুরো জমির মালিক জমিদার, অত্যাচারী জমিদার। তাদের কাছ থেকে যারা চাষ করতো জমি, যারা চাষ করতো তাদের নাম ছিল রায়ত। রায়ত ছিল এক জাতীয় চাষ।
আরেক জাতীয় রায়ত ছিল হচ্ছে কুরফা, এরা হচ্ছে চাষ করতো। কিন্তু 1950 সালে আইসা জমিদারকে জিরো করে দিয়ে এই যারা রায়ত ছিল তাদেরকে হিরো বানিয়ে দিয়েছেন শেরেবাংলা একে এম ফজলুল হক। এটা শুধু বাংলার ইতিহাসে না, এটা পৃথিবীর ইতিহাসে একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল শেরেবাংলা একে এম ফজলুল হকের। সিপাহী বিদ্রোহের প্রধান কারণ ছিল ধর্মীয় কারণ না রাজনৈতিক কারণ? বলেন তো দেখি, সিপাহী বিদ্রোহের প্রধান কারণ কি আপনারা যারা জানেন? ধর্ম না রাজনীতি? তাহলে আপনাদের একটু আমি তাহলে কথাটা আমার শেষ হয়ে যাবে। সিপাহী বিদ্রোহের প্রধান কারণ কি, ধর্ম না রাজনীতি? এই তো আপনারা জানেন ধর্মীয় কারণ, সুতরাং আমাদের এখানে আলোচনা ইন্সপিরেশন, প্রধান কারণ ছিল ধর্মীয়। সিপাহী বিদ্রোহের ঘটনার প্রভাব এগুলো আপনারা পড়ে নিন। সিপাহী বিদ্রোহের জন্য বাহাদুর শাহ পার্ক, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ভিক্টোরিয়া পার্ক নাম ছিল আগে, পরে এটার নাম হয়েছে বাহাদুর শাহ পার্ক। সদরঘাট, আগে তো আমাদের মূল ঢাকা ছিল সদরঘাট। সদরঘাট দিয়ে মানুষ যাবে আসবে লঞ্চ দিয়ে, মানুষ যাতে বুঝতে পারে যে বিদ্রোহ করলে কেমন হয়, তাই সদরঘাটের পাশে শত শত গাছ ছিল ওই জায়গায়। ওই গাছের মধ্যে সিপাহী বিদ্রোহীদের লাশ ঝুলিয়ে রেখেছিল। তখন এটার নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। পরবর্তী এটার নাম রাখা হয়েছে বাহাদুর শাহ পার্ক, যেহেতু সিপাহী বিদ্রোহের সাথে বাহাদুর শাহ জড়িত ছিল। কারণ মোগল শেষ সম্রাট বাহাদুর শাহ, দ্বিতীয় বাহাদুর শাহ জড়িত ছিল। বাহাদুর শাহকে তারা রেঙ্গুনে মানে মায়ানমারে পাঠিয়ে দিছিল। তারপর বাহাদুর শাহ সেখানেই মারা গেছিল, নির্বাসনের অবস্থায় বাহাদুর শাহ মারা গেছিল। তাই ভিক্টোরিয়া পার্কের নাম চেঞ্জ করে সেই পার্কের নাম রাখা হয়েছে বাহাদুর শাহ পার্ক। এইসব ঘটনা মনে হয় আপনারা জানেন, তাই না? এগুলা জানা আছে না আপনাদের? জানা আছে কিনা? জানা আছে, তাহলে আর আমাদের নিষ্প্রয়োজন এগুলো পড়া। পুরো বই আছে, থ্যাংক ইউ। ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকির সন্ন্যাসী বিদ্রোহ হচ্ছে ব্রিটিশ ভারতের প্রথম বিদ্রোহ, সেটা হচ্ছে 1757 সালের প্রথম বিদ্রোহ, হচ্ছে ব্রিটিশ ভারতের বিদ্রোহ, সেটা হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ফকিরদের মধ্যে এটা হিন্দু মুসলিম সমন্বয় বিদ্রোহ। ফকিরদের নেতা ছিল হচ্ছে মজনু শাহ, আর সন্ন্যাসীদের নেতা ছিল হচ্ছে ভবানী পাঠক। এটা নিয়ে বঙ্কিমচন্দ্রের একটা উপন্যাস আছে আনন্দ মঠ। আনন্দ উপন্যাসের মঠের উপন্যাসের বিষয়বস্তু কিন্তু এই আনন্দ মঠ উপন্যাসের বিষয়বস্তু ফকির সন্ন্যাসী বিদ্রোহ। এবং এর হিরো হচ্ছে মজনু শাহ আর ভবানী পাঠক। এর হিরো হচ্ছে মজনু শাহ এবং ভবানী পাঠক। চাকমা বিদ্রোহ খুবই ইম্পর্টেন্ট। তাদের নেতা হচ্ছে জোয়ান বক্স। চাকমাদের সাথে ব্রিটিশরা বিদ্রোহ করে হেরে গেছে, ব্রিটিশরা সকলের সাথে জিতছে, কিন্তু এই চাকমাদের সাথে বিদ্রোহ করে হারছে। জোয়ান বক্সের সাথে ব্রিটিশরা হেরে গেছিল। চাকমাদের উপর কর আর কর, কর আর কর আরোপ করতে চাচ্ছিল, এত কর তারা মেনে নিচ্ছিল না। এত কর তারা মেনে না নেওয়ার ফলে তারা একসময় বিদ্রোহ শুরু করেছে। বৃদ্ধি করতেই থাকে, তারা এই গুলতি দিয়া আর ধনুক দিয়ে এই ব্রিটিশদের ঘায়াল করে ফেলছিল। পরে তারা সন্ধি করছে, চাকমাদের তারা হারাইতে পারে নাই। তিতুমিরের বিদ্রোহ, এটা আপনারা সবাই পারেন, কারণ তিতুমির যেহেতু মুসলমান তার প্রতি আমাদের অনেক বেশি ইন্টারেস্ট, এটা সবাই জানেন। এখানে আমি নিষ্প্রয়োজন। ফরাজি আন্দোলন, আমাদের হাজী সিরাতুল্লাহ, আমাদের বাড়ি সিরাজপুর, আপনারা জানেন। তিনি আন্দোলন করেছেন, তার ছেলে মহসিনুদ্দিন দুদুমিয়া পরবর্তী আন্দোলন করেছেন। শরীয়তুল্লাহর নামও পড়বেন, দুদুমিয়ার নামও পড়বেন। এগুলো আমরা মোটামুটি জেনে এসেছি। সাঁওতাল বিদ্রোহ, এটা আবার পড়বেন, দুই ভাই এই নেতা ছিল, সিধু ও কানাই, দুই ভাই। সাঁওতাল বিদ্রোহ, সাঁওতালরা কোথায় বসবাস করে? রংপুর অঞ্চলে, আমাদের উত্তরবঙ্গে সাঁওতালরা বসবাস করতো। ইংরেজরা তাদের উপরও প্রচুর পরিমাণে ট্যাক্স, খাজনা, সুদ এসব অত্যাচার শুরু করেছিল। তখন সাঁওতালরা বিদ্রোহ করেছিল। তবে সাঁওতালরা কিন্তু জিততে পারে নাই, কিন্তু চাকমারা জিতেছিল। চাকমারা বিদ্রোহে জিতেছে আর সাঁওতালরা হেরেছে। নীল দর্পণের ঘটনা, এটা যশোরের একটা ঘটনা, মানে মেহেরপুরের ঘটনা, মূলত মেহেরপুরের ঘটনা, বর্তমান মেহেরপুরের ঘটনা। আর সেই সময় মেহেরপুর যশোরের আন্ডারে ছিল। সেই হিসাবে যদি উত্তরে যদি মেহেরপুর থাকে তাহলে আপনি অ্যান্সার মেহেরপুর দিবেন। মেহেরপুরে একটা বাস্তব ঘটনা, সেই বাস্তব ঘটনা অবলম্বনে নীল দর্পণ নাটকটা লেখা হয়েছিল। আর নীল বিদ্রোহের কারণে একটা নীল কমিশন গঠন করা হয়েছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। নীল কমিশন কত সালে, তখন এটা আপনারা পড়বেন। নীল কমিশন হচ্ছে 1860 সালে। আলীগড় আন্দোলনের নেতা, এগুলো সহজ জিনিস, একটা একটা করে প্রশ্ন আসে, আর কোনো প্রশ্ন আসে না। এই পৃষ্ঠাটা পড়েন, এই পৃষ্ঠাটা থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা বলছিলাম ইলবার্ট বিল। ইলবার্ট বিল হচ্ছে ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা। ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা আপনাদের বলতে হবে এটা লিটন করছে না রিপন করছে, বলেন। ইউরোপীয়দেরও বিচার করার ক্ষমতা তিনি রেখে দিয়েছেন, আগে ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা ছিল না। ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা রিপন করেছিলেন, রিপন গুডম্যান ছিলেন, ভেরি গুডম্যান ছিলেন। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, মজনু শাহ এবং ভবানী পাঠক ফকির সন্ন্যাসী বিদ্রোহের নেতা। হাজী মোহাম্মদ মহসিন, রাজা রামমোহন রায়, এগুলো আপনারা সব জানেন। বিদ্যাসাগর পড়েছেন, নওয়াব আব্দুল লতিফ, এগুলো পারবেন, সব পারবেন। এই সব কটা পারবেন, লাল দাগ দেওয়া গুলো সব পারবেন, বাদ দেওয়া যাবে না। তেভাগা আন্দোলন মানে কি বুঝেন?
এটা হচ্ছে কৃষকদের কৃষকদের ভাগ নিয়ে 3 ভাগের 2 ভাগ কৃষককে দিতে হবে। আগে কৃষকদের 3 ভাগের 1 ভাগ দিত, কখনো কখনো কৃষকদের 4 ভাগের 1 ভাগ দিত। তখন তিনি এই ইলা মিত্র এসে বললেন 3 ভাগের 2 ভাগ কৃষককে দিতে হবে, আর 1 ভাগ পাবে হচ্ছে যারা টাকা পয়সা দেয়, জমি দেয়, এরা। ওটা হচ্ছে তেভাগ আন্দোলন। নবাব স্যার সলিমুল্লাহ, আমরা পড়েছি, তার পৃষ্ঠপোষকতায় কি হয়েছে, মুসলিম লীগ হয়েছে, তার পৃষ্ঠপোষকতায় হয়েছে। কিন্তু পরামর্শ ছিল কার জনের? শেরে বাংলা এ কে এম ফজলুল হক, দ্য বস। উনি হচ্ছেন দ্য বস, আর বঙ্গবন্ধু হচ্ছে দ্য বস অফ দ্য বসেস। উনি বস, উনি প্রথম বস। অনেক কাজ করেছেন, অনেক, এত বেশি কাজ তিনি করেছেন স্রোতের বিপরীতে গিয়া, যা অবাক করার মতো ঘটনা। লাহোর প্রস্তাবে এই সরদ দিয়েছেন, শেরেবাংলা ফজলুল হক লাহোর প্রস্তাব দিয়েছেন। উনার লাহোর প্রস্তাবে কিন্তু প্রথম স্বাধীনতার কথা উল্লেখ আছে। তিনি বলেছেন মুসলিম রাষ্ট্র একটা নয়, একাধিক হতে পারে। পাকিস্তান চাইলে একটা মুসলিম রাষ্ট্র হবে, আমরা চাইলে একটা মুসলিম রাষ্ট্র হবে। অর্থাৎ তিনি বাংলাদেশের স্বাধীনতার কথা তিনি 1940 সালে পরোক্ষভাবে বলেছেন, ডাইরেক্ট বলতে পারেন নাই। বঙ্গবন্ধু যেভাবে ডাইরেক্ট বলছেন যে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, সেটা শেরেবাংলা ফজলুল হক বলতে পারেন নাই। শেরেবাংলা ফজলুল হক বলেছেন ভারতবর্ষে একাধিক মুসলিম রাষ্ট্র হবে, একাধিক মুসলিম রাষ্ট্র হইলেই তো বোঝাই যায় পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র হবে, আমরা আলাদা একটা মুসলিম রাষ্ট্র হবে। এবার তিনি প্রত্যক্ষ ভাবে না বলে পরোক্ষ ভাবে বলেছেন। তাহলে লাহোর প্রস্তাব হচ্ছে কিন্তু আমাদের মুসলমান বাংলাদেশের স্বাধীনতার প্রথম প্রস্তাবে আমি মনে করি লাহোর প্রস্তাব। শুধু আমি মনে করি না, যারা এটা জানেন তারা সবাই মনে করেন। এটা ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি। 47-48 আমাদের একরকম ছিল, সেটা আমরা পড়েছি। জি জি হচ্ছে, জি জি ছিল প্রথম জিন্না। আর প্রথম পিএম প্রাইম মিনিস্টার ছিলেন হচ্ছে লিয়াকত আলী খান। প্রথম গভর্নর গভর্নর ছিলেন হচ্ছে চালমাস বোন। আর প্রথম সিএম ছিলেন হচ্ছে নাজিমুদ্দিন, আমরা একটু আগে পড়েছি। 46 সালে সিএম ছিলেন সোহরাওয়ার্দী। যখন দেশ ভাগ হয়ে গেল, 47 সাল হয়ে গেল, তখন সোহরাওয়ার্দীকে হারিয়ে দিয়ে সিএম হয়েছিল কি, নাজিম। আমরা এটা সত্যতা এখানে পেয়েছি, 47 সালে প্রথম সিএম এই নাজিম। রাজা রামমোহন রায়, ইত্যাদি 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 সবগুলো অ্যান্সার দেওয়া আছে। আশা করি আপনারা